আজ আমরা তড়িৎ বিষয়ের তড়িৎ প্রবাহ বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো তো তোমরা এটা দেখে বুঝতে পারছো এটা কিসের ছবি বা এই ছবিটি তোমরা নিশ্চয়ই সবাই জানো। বিশেষ করে বর্ষাকালে তোমরা শব্দ সহযোগে এবং প্রবল একটা শব্দ সহযোগে আলোক বিচ্ছুরণ তোমরা দেখতে পাও এবং সেই সময় কি করো তোমরা খুব ভয়ে জড়সড় হয়ে তোমরা মায়ের খুব কাছাকাছি থাকো, তাই তো নাকি? বাহ, খুব ভালো। তো আমরা আজকে দ্বিতীয় যে ছবিটি দেখলাম তাতে কি আলোচনা করা হচ্ছে বা কি দেখতে পাচ্ছ তোমরা? সেখানে দেখো বাল্ব জ্বলছে, তার মধ্যে দুটি বাল্ব নিভে গেছে, তৃতীয় বাল্বটি জ্বলছে। ওর মধ্যেও একটা সিগনিফিকেন্স আছে, অর্থ আছে। সেই অর্থটা তোমরা পরের ক্লাসে জানবে। তো আজকে আমরা আজকে বিষয়ে আসি, কেন আমরা এই ঘটনাগুলি ঘটছে, বাল্ব কেন সুইচ টিপলে জ্বলে, বা কেনই বা বজ্রপাত হয়, বা কখনো দেখবে তোমরা বাথরুম থেকে বেরিয়ে এসে যখন বাথরুমের সুইচটি হাত দাও তখন দেখবে যে হাতে হঠাৎ করে যেন শক লাগে, মনে হয় যেন কিছু শরীরের মধ্যে দিয়ে চলে গেল, একটা ঝাঁকুনি মনে হয়। তো প্রশ্ন যে কেন ওইটুকুন মনে হচ্ছে, তোমাদের এই ফিলিংসটা কেন হয়? তো আসি, চলো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। এর মূল বিষয় দুটি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে এই দুটি বিষয়ের সাথে যেন তড়িৎ আধান বিষয়টি যুক্ত হয়ে আছে, কিন্তু তোমরা তড়িৎ বা আধান বা তড়িৎ আধান বিষয়টি সম্পর্কে তোমরা জানো না। তাহলে চলো আমরা তড়িৎ আধান বিষয়ে বিশেষ করে আলোচনা করি। প্রথমে তড়িৎ আধান হলো কিছু কণা, কতগুলি কণা, তার সাধারণ ধর্ম, যারা এই কণাগুলি যা ক্যারি করে অর্থাৎ পরিবহন করে কিছু কিছু কণার দ্বারা। তবে সব কণার দ্বারাই কিন্তু এই আধান পরিবাহিত হয় না। কিছু কিছু কণার দেখা যায় আধানের পরিমাণ শূন্য, আবার কোনো কোনো কণার দেখা যায় আধানের পরিমাণ একটি নির্দিষ্ট আছে। তাহলে আধান কি বললাম? যে আধান হলো কোনো কণার, কতগুলি কণার, সবগুলি কণা নয়, সব যত কণা আছে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের আবিষ্কৃত এখনো পর্যন্ত যত কণা আছে সবার কিন্তু আধান নেই। অর্থাৎ আধান একটি মৌলিক ধর্ম, তুমি জেনে রাখো, কণার মৌলিক ধর্ম। তো দেখা যাক এই যে বিশেষ বিশেষ কণা বললাম যাদের আধান আছে, তোমরা দেখো পাওয়ার পয়েন্টে তোমাদের দেওয়া আছে ইলেকট্রন প্রোটন বলে ব্র্যাকেটে লেখা আছে। তোমরা কি নাম শুনেছো কখনো? নিশ্চয়ই কখনো শোনোনি। তাহলে দেখা যাক এই ইলেকট্রন প্রোটন সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা নেই। দেখো তো এই ছবিটা কখনো দেখেছো? দেখো কতগুলো বল দেখতে পাচ্ছ, এই কতগুলো বৃত্তের দুটো বৃত্ত আছে, তার ঠিক সেন্টারে তোমরা দেখো যে ওখানে কিছু প্লাস দেওয়া আছে। অরেঞ্জ কালারের বলগুলো তাতে কোনো দেখো প্লাস বা মাইনাস কিছুই লেখা নেই, কিন্তু বাইরে যে বৃত্তগুলো দেখতে পাচ্ছ তাতে মাইনাস লেখা আছে। আবার বৃত্তগুলোতে দেখো যে প্রথম বৃত্তে দুটো ইলেকট্রন, তারপরের বৃত্তে বাকি কতগুলো ইলেকট্রন, দুইয়ের অধিক ইলেকট্রন আছে দেখতে পাচ্ছ। তো এখানে যে তোমরা পজিটিভ দেখতে পাচ্ছ, প্লাস লেখা আছে, অর্থাৎ এই যে কণাটির নাম হচ্ছে প্রোটন। অর্থাৎ কি ধরনের আধান পরিবহন করে? সেইটা হচ্ছে ধনাত্মক আধান। আর দেখো অরেঞ্জ কালারের বলগুলো তাতে কিন্তু কোনো প্লাস নেই, মাইনাস নেই, অর্থাৎ এরা বলে নিউট্রাল, নিস্তড়িত, অর্থাৎ এর কোনো আধান থাকে না। আর বাইরের দিকে যারা ইলেকট্রন সাদা রঙের দেখো মাঝে কালো রঙের একটা দাগ দেওয়া আছে মাইনাস, ওটি কিন্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, অর্থাৎ ইলেকট্রন বলা হয়। তাহলে তোমরা এখানে তিন ধরনের কণা দেখতে পেলে, একজনের আধান নেই, একজনের ধনাত্মক আধান, আর একজনের ঋণাত্মক আধান। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে কিছু কিছু কণার ক্ষেত্রে মৌলিক ধর্ম যেটা এই আধানটাকে আমরা বলতে পারি, কিন্তু আবার তোমরা উঁচু ক্লাসে গেলে পড়বে যে এই নিউট্রনকে আমরা বলছি যে তড়িৎগ্রস্ত নয়, কিন্তু ওর মধ্যে গেলেও হয়তো আমরা খুঁজেও পেতে পারি। ওকেও আবার যদি ভাঙা যায়, যেমন পরমাণুকে, একটা কোনো পদার্থকে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কণার কতগুলো কণার সমষ্টি ভাবা যায় সেটাকে পরমাণু, আবার পরমাণুকে ভাঙলে আমরা তার মধ্যে বলছি যে প্রোটন, নিউট্রন এবং বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে দেখা যাবে আমরা উঁচু ক্লাসে গেলে আরও বিস্তারিতভাবে জানব। যাই হোক, এবার আমরা চলে আসি এই তড়িৎ আধান। তাহলে তোমরা জানলে যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান এই দুই প্রকারের তড়িৎ আধান আমরা দেখতে পাই। এবং আরেকটা বিষয় তোমরা জেনে রাখো যে একটা পরমাণু যখন স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ
নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যতগুলি থাকে এবং তার বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততগুলোই হয়। ফলে প্রাথমিক অবস্থা একটা পরমাণুকে দেখলে, অর্থাৎ যেটাকে বললাম যে একটা পদার্থের ক্ষুদ্রতম কণা প্রাথমিকভাবে সেটাই পরমাণু, তাকে আবার যদি ভাঙি তাহলে আমরা দেখি আরও ক্ষুদ্র কণা দেখতে পাচ্ছি, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে প্রাথমিক অবস্থায় যখন ইলেকট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই থাকবে, অর্থাৎ মোট আধানের পরিমাণ শূন্য। কিভাবে তোমরা অঙ্কে জেনেছো, +1 আর -1 করলে কত হয়? +1 আর -1 করলে তাহলে কত হয় বলো তো? 0। তাহলে ঠিক তেমনই একটি পরমাণুর নিউক্লিয়াসে যদি কারোর ক্ষেত্রে 4টি তোমাদের প্রোটন থাকে, বহিস্থ কক্ষে ঠিক 4টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে মোট আধান প্লাস আর মাইনাস, সেই ক্ষেত্রে আমরা দেখব 0 হচ্ছে মোট আধানের পরিমাণ। এবার চলে আসি আধান, এটা কি পরিমাপযোগ্য কোনো রাশি? অর্থাৎ আমরা কি একে পরিমাপ করতে পারি? অবশ্যই। তোমরা তো আগের ক্লাসে 6-এ পড়ে এসেছো যে ভৌত রাশি কি, অর্থাৎ রাশি কাকে বলে এবং তাকে পরিমাপযোগ্য কি না, বা পরিমাপযোগ্যই হলে আমরা জেনেছি তাকে এই রাশি বলে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এই আধান পরিমাপ করতে গেলেও আমাদের একটা নির্দিষ্ট রাশি আছে, সেই রাশিটি কি? কুলম্ব। সংক্ষেপে আমরা সি দিয়ে লিখি। তাহলে আমরা জানবো যে কুলম্ব যদি পরিমাপ করা যায় কতটা, যেমন আমরা 1 কেজি বলতে কিছু পরিমাণ ভর বুঝি, হ্যাঁ, অর্থাৎ আমরা একটা প্রোটনের কত আধান আছে বা একটা ইলেকট্রনের আধান কত আছে, আর নিউট্রনের তো জানি আমরা 0। তাহলে একটা প্রোটনের আধান যেটা পরিমাণ বা ইলেকট্রনের আধানের পরিমাণ, ইলেকট্রন হলে মাইনাস লিখবো আধানের পরিমাণের আগে, আর প্রোটন হলে প্লাস লিখব। তো দেখি আমরা 1 কুলম্ব সমান কত হয়, এটা আমরা জেনে রাখবো, তোমাদের পরের ক্লাসে গেলে যেন আমরা ওটা বুঝতে পারি। এটা গুণিতক চিহ্ন 1.6 10 to the power -19 কুলম্ব। বুঝতেই পারছো এটা হচ্ছে তোমাদের একটি প্রোটনের আধানের পরিমাণ। আমি যদি ধরে নেই কিউ, তো কিউ সাফিক্স পি দিয়ে দিলাম, তাহলে নিচে লিখলাম কিউ সাফিক্স পি মানে প্রোটনের আধানের পরিমাণ 1.6 × 10 to the power -19 কুলম্ব। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে কুলম্ব পরিমাপক একক, আধান পরিমাপক একক, এবং তোমরা 1 কুলম্ব বলছি প্রোটনের আধানের পরিমাণ কত সেটা জানলে। নেক্সট এবার আমরা চলে আসি তড়িৎ প্রবাহ। কিন্তু এই তড়িৎ অ্যাকচুয়ালি তড়িৎ আধান এবং তড়িৎ দুটোই কি তড়িৎ প্রবাহ বলছি, তাহলে এই তড়িৎ কথাটা কি কেমন মনে হচ্ছে তোমাদের কাছে না? তাহলে চলো এই তড়িৎ বিষয়টা কি জানি। অর্থাৎ আমরা এই তড়িৎ আধান বা আধানগ্রস্ত কণা যখন তাদের যদি কোনো বস্তুর মধ্যে স্থির থাকে, হতে পারে স্থির থাকতে পারে, যেমন তোমরা কখনো কখনো ইচ্ছে করে না ছুটতে, হাঁটতে, চুপচাপ বসে থাকো, শুয়ে থাকো, আবার কখনো কখনো কি করো যে ছোটাছুটি করো, বিকেল হলেই মনে বাড়িতে তোমরা একেবারেই থাকতে পারো না। ঠিক তেমনই আমরা এখানে দেখব যে 2 ধরনের ঘটনা ঘটবে। একটা হচ্ছে তড়িৎকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। তাহলে স্থির নামের সঙ্গে একটা সংযুক্ত একটা অর্থ আছে যে তড়িৎ স্থির থাকে, মানে আধান গতিশীল হয় না, অর্থাৎ উৎপত্তি স্থানেই স্থির থাকে। আর যদি চলতড়িৎ কাকে বলবো না, যদি উৎপত্তি স্থানে স্থির না থেকে পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সঞ্চালিত হয়। অর্থাৎ স্থির তড়িৎ মূলত কুপরিবাহী, অর্থাৎ তড়িতের কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা স্থির তড়িতের ধারণা মূলত আনব, আর চলতড়িতের ক্ষেত্রে আমরা পরিবাহীর ধারণা আসে। পরিবাহী কুপরিবাহী এই বিষয়ে তোমরা জানো না, তোমরা আরও বিস্তারিতভাবে একটু পরে আলোচনা করছি। প্রথমে চলে আসি স্থির তড়িৎ। যেহেতু উৎপত্তি স্থলে স্থির থাকে, তাহলে দেখে নিই একটি পরীক্ষার সাহায্যে কীভাবে উৎপত্তি স্থলে স্থির থাকে কিনা এটাও যাচাই করব, আর এই স্থির তড়িৎ ধর্মের আমরা কিভাবে প্রমাণ পেতে পারি। তো তার জন্য আমরা একটা স্কেল নিয়েছি, কাঁচের স্কেল, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো। কিছু কাগজের টুকরো নিয়েছি আমি। তাহলে দেখা যাক এই স্কেলটিকে যদি তুমি খুব মাথায় ভালো করে ঘষো, তাহলে কি ঘটনা ঘটে লক্ষ্য করো তো। দেখেছো কাগজগুলো কিন্তু ওপরের দিকে লাফিয়ে উঠে যাচ্ছে। তাহলে আমি আরেকবার ঘষে
নিয়ে এলে কাছাকাছি নিয়ে এলাম, কিন্তু আমি হাত দিলাম একটা জায়গায়, স্পর্শ করলাম, পড়ে যাচ্ছে, দেখো তো কাগজগুলো কিন্তু আটকে আছে, আমি একটা জায়গায় স্পর্শ করে আছি, কাগজগুলো কিন্তু আটকে আছে, দেখো। তাহলে আমরা এখানে বুঝলাম স্থির তড়িৎ কিন্তু উৎপত্তি স্থলে কিন্তু স্থির থাকে, ওখানে কোনোভাবে যে অংশে আকর্ষিত হয়েছে কাগজের টুকরোটি, ওই অংশের আধান কোনোভাবে কিন্তু ওই স্থানে সঞ্চালিত বা এখান থেকে আধানগুলো ওদিকে সঞ্চালিত হতে পারবে না। অর্থাৎ এখান থেকে বুঝলাম যে কেন স্থির তড়িৎ বলা হয়, কারণ উৎপত্তি স্থলে সবসময়ের জন্য ওই আধানগুলো সঞ্চিত থাকবে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত সঞ্চালিত হবে না। তো এবার তড়িৎ তাহলে সম্পর্কে একটা জানলাম, স্থির তড়িৎ হয়। তাহলে তড়িৎ আধান কিন্তু বিষয়টি তোমরা খেয়াল রেখো, কিন্তু দুটো কিন্তু একই বিষয় নয়। তড়িৎ আধান বললে তড়িতের কারণ হচ্ছে তড়িৎ আধান, মানে তড়িৎ আধান উপস্থিত বা অনুপস্থিত বা সঞ্চালন, এইটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কার দ্বারা না, আমরা এই তড়িৎ কথাটির দ্বারা। তাহলে তড়িৎ ক ধরনের হলো, স্থির তড়িৎ আর হচ্ছে চলতড়িৎ। তাহলে স্থির তড়িৎ সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এবার চলো তো চলতড়িৎ। তাহলে তোমরা দেখো, এইটা কিছু দেখেছো, কিছু মনে হচ্ছে, কখনো দেখেছো? তাহলে নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, সবার বাড়িতে আছে এটা। কারণ আমরা যখন রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল, যখন দেখি মনে হচ্ছে কেউ পাশে নেই, বা এদিকে বাইরে তোমাদের কি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত, তাহলে খুব ভয় করে না? তখন আমরা এই টর্চ জ্বালিয়ে অন্ধকারে মায়ের কাছে ছুটি, তাই তো? তাহলে দেখো এই টর্চের আমরা এইটা সুইচ বলি, তাহলে সুইচটা টিপলে দেখো তো কি ঘটনা ঘটছে, আলো, অর্থাৎ অন্ধকারকে দূর করে এই আলো, অর্থাৎ আলোর উপস্থিতি অন্ধকারটাকে দূর করে দেয়, অর্থাৎ আমাদের ভয়টাকে দূর করে দেয়। তাহলে এখানে আমরা দেখি যে এই টর্চের কারণটা কি, কেন বাল্ব জ্বলছে, ভেতরে একটা বাল্ব দেওয়া আছে, তাহলে কেনই বা টর্চ জ্বললো? তাহলে এটা কি স্থির তড়িৎ না চলতড়িৎ? এটা হচ্ছে চলতড়িতের উদাহরণ। কেন চলতড়িৎ উদাহরণ বললাম সেটা তোমরা একটু পরে জানবে। তবে দেখা যাক এই বাল্বের মধ্যে কি আছে, খুলে দেখব কি মজাদার জিনিস আছে, দেখি। দেখো এটা খুলে আমি পেলাম দুটি ব্যাটারি, না কি বলবো, এটাকে ব্যাটারি বলবো তো নাকি, তোমরা তো তাই জানো। তাহলে এটাকে ব্যাটারি বলি নাকি? না, এটাকে কিন্তু আমরা ভুল বললাম, ব্যাটারি নয় এটা, কিন্তু এটা কি, এটা হচ্ছে সেল বলা হয়। আমরা সেল, তাহলে ব্যাটারি কেন বললাম না, তাহলে আমি ভুল বলেছি নিশ্চয়ই না। একটি যখন আমরা নিচ্ছি এটাকে বলবো সেল, অনেকগুলো যখন সেল নিয়ে হয় ব্যাটারি। অর্থাৎ তোমার টর্চের মধ্যে যখন আছে ওদের একত্রে বলবো ব্যাটারি দুটিকে নিয়ে, কিন্তু যখন একটা বলছো তখন ওটাকে বলবে সেল। তোমরা দেখো তো যে আমরা এই টর্চের মধ্যে যে ব্যাটারিগুলো ঢোকাচ্ছি কিভাবে, তো আমি যেমন খুশি ঢোকাতে পারি, তাহলে কি বাল্ব জ্বলবে? অ্যাকচুয়ালি জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ তোমরা পিপিটিতে দেখো ব্যাটারিগুলো কিভাবে যুক্ত করা আছে। দেখো একটা মাথার দিকে প্লাস লেখা আছে, আর এক বিপরীত দিকে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস আবার মাইনাস। ঠিক এই ব্যাটারিতে লক্ষ্য করলেও তুমি দেখতে পেতে পারো, খুব ছোট করে লেখা আছে, তোমরা যদি লক্ষ্য করো দেখো, দেখতে পাচ্ছ মাথার উপরের দিকে একটা ছোট্ট প্লাস লেখা আছে, তোমরা খেয়াল করো নিচের দিকে মাইনাস। তো ওটা কিন্তু খেয়াল করে বাড়িতে দেখবে যে প্লাস মাইনাস দুদিকে থাকবেই। তাহলে এবার চলে আসি পিপিটিতে, দেখো যে কতগুলো একটি ব্যাটারি নির্জল কোষ বা সেল বলা হয়েছে। দুটি ব্যাটারিকে পরপর সিরিজে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত করতে গেলে এইভাবে ওর প্লাসটি ওর পেছনে মাইনাসের সঙ্গে যুক্ত করব, অর্থাৎ ওপরে তিনটি ব্যাটারিকে যেভাবে যুক্ত করা হয়েছে ওইভাবে শ্রেণী সমবায়, যদি এটাকে বলা হয় শ্রেণী সমবায়। যেমন তোমরা লাইন ধরে 15ই আগস্টে যেমন স্কুল থেকে প্রসেশন করে যাও, যেমন একজনের পেছনে কাঁধে হাত দিয়ে আরেকজন যাও, ঠিক তেমনি প্লাস মাইনাস ওইভাবে দেখো সাজানো আছে। উল্টো যে কোনো একটা ব্যাটারিকে যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু তড়িৎ বর্তনী সম্পূর্ণ হবে না, অর্থাৎ আমরা কিন্তু তড়িৎ প্রবাহ পাবো না। তো দেখা যাক কেন দুটি ব্যাটারিকে বিপরীত ক্রমে যুক্ত করলে তড়িৎ পাওয়া যায় না। তাহলে কারণ হচ্ছে একটা ব্যাটারির জন্য যে ইলেকট্রন, আমি চলতড়িৎ বলেছি মানে নিশ্চয়ই কিছু একটা ছোট আধান, তাহলে এর ক্ষেত্রে আধানের প্রবাহ যেদিকে হবে এর ক্ষেত্রে আধানের প্রবাহ ঠিক বিপরীত দিকে। সমান বিপরীত মানে কি হয়? শূন্য। মোট লব্ধি আধানের পরিমাণ শূন্য, অর্থাৎ আমরা চলতড়িতের ক্ষেত্রে পরিবাহীর মধ্য দিয়ে আধান যায়, সেই আধানের পরিমাণ আমরা দেখব শূন্য হবে যদি দুটো সেল নেই। তাহলে আমরা বিপরীত ক্রমে যুক্ত করলে কখনোই কিন্তু এইভাবে দেখতে পাবো না। তাহলে এবার আমরা চলে আসি যে বিষয়ে, যে এই যে টর্চ তো আমরা দেখি কি বুঝলাম, কিছুই বুঝলাম না, কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই টর্চের দেখি কিভাবে বর্তনী, এটাও তো একটা বর্তনী সম্পূর্ণ করেছে, কারণ চলতড়িৎটা কিভাবে তড়িৎ সংবাহিত হচ্ছে
তাহলে সেই বিষয়ে আমরা জানতে চাইছি। তাহলে ওই বিষয়ে জানতে গেলে আমাকে প্রথমে চলে আসতে হবে যে এবার চলো দেখি কিভাবে একটি বর্তনী তৈরি করা যায়। বর্তনী আঁকার জন্য কিন্তু আমাদের কতগুলো জিনিস দরকার, কারণ আমাকে যেমন প্র্যাকটিক্যাল করব তার সাথে সাথে এঁকেও দেখাতে হবে। তো তার জন্য দেখো যে ইলেকট্রিক কম্পোনেন্টস বলে লেখা আছে, অর্থাৎ আমাদের উপকরণ, অর্থাৎ তড়িতের উপকরণগুলো, সেগুলো আমরা দেখে নিই। প্রথমে ব্যাটারি দেখো, তার সিম্বলটা দেখে নাও, একটা বড় দাগ, একটা ছোট দাগ, ছোট দাগটা হচ্ছে মাইনাস আর বড় দাগটা প্লাস। একটা বাল্ব, ফিলামেন্টওয়ালা বাল্ব, তো ওখানে দেখো সিম্বলটা দেওয়া আছে। আমরা সেফটি পিন এখানে ব্যবহার করব সুইচ হিসেবে, কারণ তোমরা জানো সুইচ টিপলে কিন্তু আলো জ্বলে। তাহলে এই তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যে সংযোগ স্থাপন করে সেটাই হচ্ছে সুইচ। তারপরে সুইচ অন অবস্থায় কেমন লাগবে, আর সেলগুলোকে নিয়ে ব্যাটারি কিভাবে হয়, আর ওয়্যার তার যেটা দেওয়া আছে দেখো একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা বুঝিয়েছি, ওটা হচ্ছে পরিবাহীর চিহ্ন বা সিম্বল, প্রতীক। তো নেক্সট এবার চলে আসি কিভাবে বর্তনী তৈরি করা যায়। তার জন্য কিছু উপকরণ দরকার। চলে এসো, আমরা এখানে কিন্তু দুটো সেল নিয়েছি, দিয়ে একটা ব্যাটারি তৈরি করব। তোমরা খুব সহজেই এটা বাড়িতে একটি ছোট্ট কাঠের টুকরো নিয়েই তোমরা এই বর্তনীটি সম্পূর্ণ করতে পারো। এরপরে আমরা নিয়ে চলে আসবো, কি বললাম, যে টর্চের বাল্ব। দেখো তোমাদের উপকরণে লেখা আছে, তোমরা দেখেছো, এইটি হচ্ছে টর্চের বাল্ব। দেখো এর মধ্যে একটা ছোট্ট ফিলামেন্ট আছে, তোমরা খুব ভালোভাবে দেখলে তোমরা একটা ফিলামেন্ট দেখতে পাবে। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি একটা বাল্ব নিয়েছি। দেখো তোমাদের প্রথমে কানেক্টিং ওয়্যার অর্থাৎ পরিবাহী তার নিতে হবে। ওই পরিবাহী তারের দুই প্রান্তে তোমাদের দুটো তারকে সংযুক্ত করেছি। দেখেছো, এদিকে একটা তার, এদিকে একই সাথে লাগালে কিন্তু হবে না, কারণ আমরা দুটো প্রান্ত বাল্বের দেখো একটা কালো রঙের আস্তরণ কুপরিবাহী পদার্থ দিয়ে পৃথক করা আছে, সাইডে একটা প্রান্ত আর নিচে একটা প্রান্ত যুক্ত করা হয়েছে। এবার এই বাল্বের দু প্রান্তকে একটি প্রান্তের সঙ্গে তোমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যুক্ত করে দিলাম। এরপরে একটা সুইচ নেব। তোমরা কিন্তু এই সুইচটা বানিয়ে নিতে পারবে। দেখো মাত্র একটা সেফটি পিন, 2 টাকার একটা সেফটি পিনের অনেকগুলো পাওয়া যায়, এখানে একটা সেফটি পিন আমি ইউজ করেছি, ফলে খুব কম পয়সায় তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তোমরা এই যে তারের দেখবে পরিবাহী তারের ওপর একটা আস্তরণ থাকে, প্লাস্টিকের আস্তরণ, সেটাকে তোমরা ওই প্লাস্টিক আস্তরণটাকে তুলে নেবে। তারপরে অপর প্রান্ত সুইচের আরেকটা প্রান্তের সাথে যুক্ত করেছি। দেখো তো তোমরা কিছু দেখতে পাচ্ছ? তো আমি সুইচটাকে অফ করলাম, দেখো সুইচ অফ করে দিয়েছি। তাহলে সুইচ অন করলাম, দেখো সুইচটাকে অন করেছি, বাল্বটা জ্বলছে। এটাকে সরিয়ে নিলে অফ, এটাকে অন করলেই অন। দেখো তাহলে এই সেফটি পিনটাকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কি হলো এখানে, তাহলে টর্চের সাথে তুলনা করি। টর্চের দেখবে ভেতরে একটা বাল্ব আছে এই রকম, তার একটা প্রান্ত থেকে যাচ্ছে আমরা ব্যাটারি ভেতরে দুটো লাগানো আছে, তোমরা দেখেছো, শ্রেণী সমবায় যুক্ত করেছি, দেখো একজনের পেছনে আরেকজন। তার প্লাস প্রান্তটা যুক্ত করা হয়েছে একটা সুইচ থেকে, সুইচের সাথে, এবং এই সুইচ থেকে এসছে অপর প্রান্তটি হয়ে আরেকটা বাল্বের আরেকটি প্রান্তের সাথে, একটি প্রান্তের নিচে দেখো পেছনের দিকে যুক্ত হয়েছে। তারপর অপর প্রান্তটি দেখো বাল্বের ঠিক নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে বর্তনী সম্পূর্ণ হয়েছে। দেখো পথটা দেখো সম্পূর্ণ হয়েছে কিনা। মনে হচ্ছে তুমি কোথাও যেমন রাস্তা যাওয়ার বা যাতায়াতের পথে অনেক সময় দেখবে খাল পড়ে গেলে তোমরা যেতে পারো না। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো যে বর্তনী কিন্তু সম্পূর্ণ না হলে ইলেকট্রন অর্থাৎ পরিবাহিত যে আধান তারা কিন্তু যেতে পারবে না। অর্থাৎ আমরা এবার আলোচনা করি যে বাল্বটি জ্বলছে কেন। হঠাৎ করে এই তো বর্তনী সম্পূর্ণ হচ্ছে বলছি, কিন্তু মাঝে মাঝে বলছি যে আধান প্রবাহিত হচ্ছে, চলতড়িৎ। সে আধানই বা কে পরিবাহিত হচ্ছে, প্রোটন না ইলেকট্রন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। তাহলে ওই বিষয়টাকে নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। তার আগে তাহলে বুঝলে তোমরা যে বর্তনী কিভাবে তৈরি করতে হয়। তার জন্য একটা ডায়াগ্রাম তোমাদের দেখো স্ক্রিনে দেওয়া আছে পিপিটিতে, তোমরা দেখে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে কিভাবে বর্তনী তৈরি করতে পারো। এবং দেখো সাইডে একটা সিম্বল দিয়ে অর্থাৎ চিহ্ন, প্রতীক চিহ্ন দিয়ে একটা ছবি আঁকা আছে, ওইভাবে প্রত্যেকটা বর্তনী তোমরা এইভাবে আঁকবে সিম্বল দিয়ে বা প্রতীক চিহ্ন ব্যবহারের মাধ্যমে। কিন্তু তোমাদের প্রতীক চিহ্নে দেখো সুইচটা কিন্তু ওইটা অফ অবস্থায় আছে,
তাহলে ওটা কিন্তু অন নয়, সেই জন্য বাল্ব জ্বলছে না। আমি যদি ওই সুইচটাকে অন করি তাহলে ওপাশের বাল্বটা জ্বলবে, কিন্তু তোমাদের যে স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে ওতে কিন্তু সুইচটা অন আছে, বাল্বটা জ্বলছে। যাই হোক, তোমরা তাহলে বর্তনী কিভাবে তৈরি করতে হয়, বদ্ধ বর্তনী, সেটা শিখলে। অর্থাৎ টর্চের মধ্যে কিভাবে আলো জ্বলে সে প্রাথমিক ধারণা জানলে, কিন্তু কেন বাল্বটা জ্বলছে সে বিষয়ে আমরা এখনো কিছু জানি না। তাহলে চলো এবার এই কারণ নিয়ে অনুসন্ধান করি। আমি সুইচটা তাহলে বন্ধ করে দিই, তার মাঝে কিছু কথা হোক। তাহলে চলে আসি, বাল্ব কেন জ্বলে। তার আগে একটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, একটু স্ক্রিনে দেখে নাও। ওখানে দেখো বর্তনীটাকে বিভিন্নভাবে যুক্ত করে দেখবে, একই প্রান্ত একই সাইডে লাগিয়ে, বিপরীতভাবে লাগিয়ে, বা প্লাস মাইনাস মাইনাস প্লাস পরিবর্তন করে। তো বিভিন্নভাবে পরিবর্তন করে আমরা এইভাবে চেক করব বাল্ব জ্বলে কি জ্বলে না, সেটা পরের দিন এসে তুমি আমাকে বলবে, তখন আমি কারণ নিয়ে অনুসন্ধান করব। এবার নেক্সট চলে আসি যে বর্তনী, বলতো বর্তনী কেন বাল্ব জ্বললো, কেনই বা বাল্ব জ্বলছে, তার কারণ নিয়ে আমরা অনুসন্ধান করব। তো তার আগে তোমরা একটু পিপিটিতে একটু ফলো করো। ব্যাটারি প্লাস প্রান্ত থেকে একটা তার বেরিয়েছে, এই গোল দেখছো হলুদ কালারের, সেটা হচ্ছে ফিলামেন্ট মাঝে আছে সরু তার খুব, আর তার অপর প্রান্তটি ঠিক মাইনাস, তোমাদের আগে যেভাবে বলা হয়েছে। কিন্তু এই বাল্ব জ্বলার পেছনে কিছু কারণ নিয়ে আমি অনুসন্ধান করব। তো প্রথমে এই চলে এসো পাশের ঠিক ফিগারে, ওখানে কতগুলো দেখতে পাচ্ছ পরমাণু ছবি দেওয়া আছে, মাঝে নিউক্লিয়াস বা কেন্দ্রক যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আর বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলো ঘুরছে, এরকম পরপর পরপর পরমাণুগুলো সাজানো আছে। কিন্তু আমরা কাকে পরিবাহী বলবো? দেখব যে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তাদের এই বহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়, স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত অবস্থায় কিছু সংখ্যক থাকে, এবং স্বাভাবিক অবস্থায় যখন ওকে পরিবাহীটিকে কোনোভাবে এইভাবে বর্তনী সম্পূর্ণ না করি, বা মুক্ত অবস্থায় একটা তার যদি শুধু নেই, তার মধ্যেও কিন্তু ইলেকট্রন ছোটাছুটি করছে, কিন্তু সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে যায় না, তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। কিন্তু আমরা যখন এই ব্যাটারিটা যুক্ত করব তখন কি দেখা যায়, লক্ষ্য করো পাওয়ার পয়েন্টের দিকে। তো ওখানে দেখো বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে থাকার ফলে তার প্রতি আকর্ষণ বল কম, তো ফলে ওরা মুক্ত হচ্ছে, মুক্ত হয়ে ঠিক যাত্রাপথে দেখলো আর একটা পরমাণু সামনে বসে আছে, তার বহিস্থ কক্ষে ঢুকে গেল, ফাঁকা ছিল, তো ফলে আবার কিছুক্ষণ পরে দেখলো আবার সামনে একটা পরমাণু, ঠিক তার বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন নেই, সেও বেরিয়ে গেছে আগে, ফলে ওর জায়গাটা তো নিতেই হবে। ফলে এইভাবে ইলেকট্রন এক পরমাণুর বহিস্থ কক্ষে ঢুকছে, আবার বেরোচ্ছে, আবার পরে পরমাণু, আবার পরের পরমাণুতে, এইভাবে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এক বিন্দু থেকে আরেক বিন্দু পরিবাহীর মধ্য দিয়ে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই হচ্ছে পরিবাহী, অর্থাৎ কিছু কিছু পদার্থ যাদের ক্ষেত্রে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কম থাকার ফলে তারা ওই এক পরমাণুর বহিস্থ কক্ষে প্রবেশ করছে, ফলে আরেকটা পরমাণু প্রবেশ করছে, এইভাবে ওর ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, এইভাবে ইলেকট্রনগুলো ছুটছে। অর্থাৎ একটা ইলেকট্রন কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এই যে বেরিয়েছে মানে ও শেষ পুরো পাথটা ঘুরে আসবে তা কিন্তু নয়। তো এ পরেরটাই ঢুকলো, সেখানে যে ইলেকট্রন ছিল তারপরেরটাই ঢুকলো সে, ফলে এইভাবে স্থানান্তরের মাধ্যমে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, তখনই যদি ব্যাটারির প্লাস এবং মাইনাস প্রান্তের সাথে বাল্বটি বা বর্তনীটি যুক্ত করা হয় এবং সুইচ অন করা হয়, অর্থাৎ সুইচটাকে যদি প্রেস চাপ দাও। তাহলে এবার আমরা দেখব যে কেনই বা ইলেকট্রন ওই নির্দিষ্ট দিকে যাচ্ছে, বারবার কথাটা বলছি, কারণ এখানে আমরা দেখেছি ব্যাটারি একটা ভূমিকা কিছু একটা আছে। তাহলে ব্যাটারি যদি না থাকতো কিন্তু ওই নির্দিষ্ট দিকে তড়িৎ যেত না, মানে আধান যেত না। তাহলে এর কারণটা কি না, ও নিশ্চয়ই কিছু একটা বকাবকি করছে, বলছে তোমাকে ওই দিকে যেতে হবে, তোমার মাস্টারমশাই যেটা করেন ক্লাসে, আমি যেটা করি, তাই তো নাকি? তো ওখানে দেখবে তোমরা যে ও একটা বল কিছু দিচ্ছে, এর নাম হচ্ছে, এর একটা কিছু একটা পাই ভৌত রাশি, যেটাকে বলে তড়িৎ চালক বল। তাহলে আমরা এই তড়িৎ চালক বলটা কিভাবে বুঝবো? তো এই তড়িৎ চালক বলটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করব, সেটার দ্বারা সহজে বোঝা যাবে যে এই তড়িৎ চালক বলই ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে বাধ্য করে। কিন্তু তাহলে তুমি বললে তড়িৎ চালক বল নিশ্চয়ই একটা বলই হবে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ওটা একটা বল নয়, এটা শক্তি। অর্থাৎ কীভাবে শক্তিটা কাজ করে সেটা আমরা বলি একবার। তোমরা নিশ্চয়ই খেলার মাঠে, তোমাদের স্যার খুব ছোটান, পুরো মাঠটা ঘুরে এসো, আজকে খেলার ক্লাস, তো তোমরা ছুটে এসে কি করো, যে ঘামাতে থাকো, পরিশ্রম হয়, তারপরে কি করো, স্যার খিদে পেয়ে গেছে আর ছুটতে পারবো না। তো ব্যাপারটা তাহলে কি হলো, তুমি খেয়ে এসেছিলে, একটু আগেই টিফিন খেয়েছো, টিফিনের পরেই খেলার ক্লাস, তাহলে ছোটার ফলে তোমার শক্তি খরচ হয়েছে। তাহলে এই যে ইলেকট্রনটি একটি সম্পূর্ণ পাথ সম্পূর্ণ করলো,
তাতে তার কিছু শক্তির অপচয় হয়েছে। ওই শক্তির যে অপচয় হচ্ছে বলছো, এটি আমরা বলছি তড়িৎচালক বল, অর্থাৎ শক্তির একটা যোগান দিচ্ছে, ওই শক্তির বলেই ও একটি নির্দিষ্ট দিকে চালিত হচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে তুলনা করি সেটা একটু দেখো। আমরা একটা জলের প্রবাহ দিয়ে বিষয়টাকে বোঝাতে চাইছি। তোমরা একটু সাইডে এখানে একটু তোমরা দেখো তো, এখানে দুটো জলের কন্টেনার আছে, তাকে একটা পাইপ, সরু পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে। এখানে ফোকাস দেখো, এখানে হাইটটা, জলের উচ্চতাটা দেখো অনেক বেশি আছে, কিন্তু আমি স্কেলে মেপে দেখিয়ে দিচ্ছি, প্রায় আছে উচ্চতা 20 সেমি, 20 সেমি মতো জলের উচ্চতা আছে। খেয়াল করো ভালো করে, 20 সেমির একটু বেশি, 20.5, একটু লম্বভাবে দেখলে প্রায় ওই রকমই কাছাকাছি দেখবে। আর এইখানেই যে আরেকটা কন্টেনার আছে দেখো, তাহলে ওখানে দেখো প্রায় আমরা দেখছি 5.5 সেমির একটু ওপরে, লম্বভাবে দেখলে এখানে লম্বন ত্রুটি থেকে যাচ্ছে, তোমরা অ্যাপ্রক্স একটা দেখে রাখো। তাহলে দেখি যে এখানে উচ্চতার একটা পার্থক্য জলের আছে। তাহলে এই উচ্চতার পার্থক্য থাকলে আমরা যখন এই সুইচটাকে অন করব, মানে এখানে পাইপটাকে জল খুলে দেবো, দেখো তো এখানে জলের উচ্চতা কমছে, দেখো ধীরে ধীরে জলটা নামছে আর এদিকে জলটা উঠছে। তাহলে কি বোঝা যাচ্ছে, জলটা এদিক থেকে এদিকে গেল না উল্টো হবে, এদিক থেকে জল এদিকে যাচ্ছে। তাহলে কতক্ষণ চলতে জলের প্রবাহ হবে না, যতক্ষণ না জলের উচ্চতা সমান হয়। তাহলে ঠিক এই ঘটনাটা তোমরা একটু আমাদের সেই পিপিটির দিকে চলে এসো তো। আমরা যে ব্যাটারির কথা বলেছিলাম, অর্থাৎ ব্যাটারি কতক্ষণ চলবে, অসীম সময় ধরে চলবে। আমি ব্যাটারিতে এই বর্তনী করে বাল্ব জ্বালিয়ে রেখে দিলাম, আমি যদি এখানে সুইচটাকে অন করে রেখে দিতাম, দেখতে 10 মিনিটের পরে আর বাল্ব দেখতে পাচ্ছেন, আলো জ্বলছেই না। তো প্রশ্ন হচ্ছে কেন? ওই যে বললাম যে যতক্ষণ এই তড়িৎচালক বলটা তুমি ওই শক্তি প্রদান করতে পারবে, ততক্ষণ ইলেকট্রন ছুটবে। ওই শক্তি প্রদান যদি করার না ক্ষমতা থাকে, সেলের সব শক্তি শেষ হয়ে যায়, তাহলে তো আর ইলেকট্রনকে কে বল প্রয়োগ করবে? তড়িৎচালক বলই কোথা থেকে পাবে তুমি? তো ফলে আমরা কিছুক্ষণ পরে, তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করবে ওটা, যে একটা সেলকে 10 মিনিট চালাও, তাতে তুমি মাল্টিমিটার যন্ত্র একটা বর্ণনা দেবো, যার সাহায্যে আমরা তড়িৎচালক বলকে পরিমাপ করতে পারি। তো ওর সাহায্যে মেপে দেখবে কত হলো। আবার কিছুক্ষণ পরে আবার তুমি সেই যন্ত্রের সাহায্যে পরিমাপ করো যে তড়িৎচালক বল তুমি মাপতে পারছো কি না। তো তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, দিয়ে দেখবে যে শক্তির 1.5, যদি আমি এই ব্যাটারি সেলগুলো আমরা নেই, তাতে 1.5 ভোল্ট লেখা থাকে। ভোল্ট হচ্ছে আমরা তড়িৎচালক বল পরিমাপের একক। তো ফলে খুব ছোট করে লেখা আছে, তোমরা চেষ্টা করবে দেখার, একেবারে খুব ছোট করে লেখা আছে। তোমরা বাড়িতে ব্যাটারি এনে বা বাড়ি থেকে টর্চের ব্যাটারিটাকে বের করে তোমরা কিন্তু দেখবে। দেখো, দেখতে পাচ্ছ 1.5 লেখা আছে, একটু ভালো করে দেখো, এই অবস্থা 1.5 দেখো, মাঝের দিকে একটা লাইনে ছোট করে লেখা আছে, ওটা বাড়িতে দেখে নেবে, খুব ছোট তো দেখতে খুব অসুবিধে হচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে বুঝলাম যে এই তড়িৎচালক বল কোথায় থেকে এলো। দেখো এখানে যত, এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু জলের আর প্রবাহ নেই, একই উচ্চতায় চলে এসেছে। দেখো আমি যেভাবেই রাখি না কেন, কোনোভাবে কিন্তু জলের আর প্রবাহ হচ্ছে না। তাহলে ওটাই হচ্ছে যখন তুমি ব্যাটারি খুলে দেখবে কোনো তড়িৎচালক ও শক্তি টোটালি শূন্য হয়ে গেছে। তাহলে আমরা দেখি যে জলের উচ্চতার সাথে কিভাবে আমরা এই তড়িৎচালক বলের তুলনা করতে পারি, সেই বিষয়টা দেখো, যে কতক্ষণ তড়িৎ প্রবাহ হতে পারে। তোমরা এই রকম দুটো আমরা পাত্র, জলের পাত্র নিয়েছি। তাহলে ওখানে দেখো একটি পাত্রে জলের উচ্চতা অনেক বেশি ছিল, আর একটা পাত্রে জলের উচ্চতা কম ছিল। এখানে একটা লক টাইপের রাখা আছে, ওটাকে অন করলেই তুমি জলটা প্রবাহিত হবে। এবং কতক্ষণ পর্যন্ত? যখন বলেছি জলের উচ্চতার পার্থক্য যতক্ষণ না শূন্য হয়। তাহলে এই অবস্থায় যখন জলের উচ্চতাটা খুব বেশি ছিল, তখন আমরা কি দেখেছি যে কিছু একটা দিক দিয়ে এগিয়ে আছে। কিন্তু আবার অন্য দিক দিয়ে দেখি, যদি জলের পরিমাণ এখানে কিন্তু সরু নল কম আছে, এখানে জল কিন্তু বেশি আছে, যদি সেইভাবে মাপাও যায়। তো অথচ জল এদিক থেকে এদিকে আসছে, অর্থাৎ কিছু একটা বিষয়ের উপর নির্ভর করে। তোমরা যেরকম গরম একটা কোনো বস্তু যদি রেখে দাও ঠান্ডা বস্তু সংস্পর্শে, দেখা যায় গরম বস্তুটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডাটা গরম হয়ে গেছে, অর্থাৎ তাপ শক্তি সেখানে সঞ্চালন হচ্ছে। এক্ষেত্রে তুমি দেখবে যে সেইটাকে, সেই
তাপ শক্তিতে তাপ যে সঞ্চালিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কেন তাপ ওই কম উষ্ণতার, যদি আমি উষ্ণতার কথাটা বলছি না, একটু পরে বলছি, অর্থাৎ যখন তাপটা সঞ্চালিত হয় কেন সেই বিষয় যদি বিশ্লেষণ করো, সেক্ষেত্রে দেখবে একটা নতুন কথা আসবে, উষ্ণতা। তোমরা এই বিষয়ে জেনে থাকবে। অর্থাৎ উষ্ণতার পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ তাপের প্রবাহ হয়। এখানেও ঠিক তেমনি উচ্চতা পার্থক্য যত থাকবে ততক্ষণ জলের প্রবাহ হবে। ঠিক তেমনই আমরা এখানে বললাম যে এমনই তড়িৎচালক বল পরিমাপের ক্ষেত্রে প্রথমেই এমন একটি বিষয় জানতে হবে যে কিছু একটা পার্থক্য থাকছে, তার জন্য আমরা এই তড়িতের প্রবাহ হবে, আধানের প্রবাহ হবে। অর্থাৎ এর সাথে নয়, জলের উচ্চতার সাথে। উচ্চতার পার্থক্য যত বেশি হবে ততই কিন্তু দেখা যাবে তরলের প্রবাহের হারও বাড়বে। তো তাহলে জলের উচ্চতাটা কার সাথে তুলনা করব? একটা নতুন টার্ম বা বিষয় বললাম, বিভব, তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব কাকে বলবো না, তড়িৎ বিভব হলো এমন একটি তড়িৎ অবস্থা যা নির্দেশ করে সে অপর কোনো বস্তুতে তড়িৎ দেবে না অপর কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। এটাকে আমরা কি বলি? তড়িৎ বিভব। এই বিভব পরিমাপক যন্ত্র কি? ভোল্ট মিটার। আমরা পরে এই যন্ত্রটা সম্পর্কে একটু বলে দেব। ভোল্ট মিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা মেজার করতে পারি, কি মাপতে পারি? বিভব পার্থক্য। তো তাহলে ভোল্ট মিটারের সাহায্যে মাপবো। এই ভোল্ট মিটারের গায়ে লেখা থাকবে ভি লেখা থাকবে, দেখবে তোমরা বাজার থেকে কিনে নিতে পারো, কিনে দেখতে পারো। তো এবার আমরা চলে আসি নেক্সট, যে এই তড়িৎচালক বলের একটা জাস্ট অ্যানিমেশন ফিগার একটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা। দেখো এখানে একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি প্লাস প্রান্ত ওপরে, মাইনাস প্রান্তটা নিচে আছে। ওখানে দেখো ফোর্স লেখা আছে, বল। কিন্তু আমি বাস্তবিক ক্ষেত্রে বলেছি তোমাদের এখানে বোঝানোর জন্য জাস্ট ফোর্স কথাটা ইউজ করেছি, কিন্তু বল কথার অর্থ এখানে কার্যকর হবে না, কিন্তু আমরা বল হিসেবেই ভাবি না। তো ওই ক্ষেত্রে দেখো ইলেকট্রন প্রবাহিত হচ্ছিল, যখনই বর্তনী বিচ্ছিন্ন করলাম তখন কিন্তু ইলেকট্রনগুলো, এটা ইলেকট্রন ঠিক আমি বলে দেবো ইলেকট্রন না অন্য কিছু, তো এই ইলেকট্রন এখনই ভেবে রাখো, এই ইলেকট্রনগুলো কিন্তু প্রবাহ হচ্ছে না, বর্তনী বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে দেখো ভালো করে, তাহলে বলগুলোকে তুমি ইলেকট্রনের সাথে তুলনা করে নাও, দেখো যেতে পারছে না, তড়িৎ বিচ্ছিন্ন হয়ে বর্তনী বিচ্ছিন্ন, মানে ইলেকট্রনগুলো প্রবাহ হচ্ছে না। দেখো আবার সংযুক্ত হয়েছে, আবার ইলেকট্রন শুরু হয়েছে, আবার বন্ধ হয়ে গেল বিচ্ছিন্ন, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে না। তাহলে বাল্বটা নিভে গেল। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে এই যে প্রান্তটা তোমরা দেখতে পাচ্ছ, যে এইটা হচ্ছে তড়িৎচালক বল, যেটা হচ্ছে একটা ইলেকট্রন বা আধানকে একটি নির্দিষ্ট দিকে চালিত করে, অর্থাৎ একটা শক্তি দিয়ে তাকে একটা কিছু স্টেট বা অবস্থানকে বদলে দিচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা বলছি ওই বিভব একটা পার্থক্য তুমি লক্ষ্য করবে, যে এখানে বিভব বেশি এগিয়ে আছে, আর যখন বিচ্ছিন্ন করে দিয়েছি বা ব্যাটারি যদি অপর প্রান্ত দেখো, তাহলে সেটা দেখো নিচু, লাইনটা একটু নিচে আছে, আর এটা যেন অনেকটা সিঁড়ির মতো উপরে আছে। অর্থাৎ এই নিচেরটা হচ্ছে কম বিভবের প্রান্ত, মানে মাইনাসটাকে নিম্ন বিভব প্রান্ত বলি, আর প্লাস প্রান্তটাকে আমরা উচ্চ বিভব প্রান্ত বলি। অর্থাৎ সবসময়ের জন্য তাহলে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাবে? উচ্চ বিভব। অ্যাকচুয়ালি আমরা আধানের প্রবাহ কোন দিকে হবে, তড়িৎ প্রবাহ কোন দিকে হবে না, সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে হবে। অর্থাৎ এই উচ্চ বিভব প্রান্ত বলতে প্লাস প্রান্তটাকে বলি, আর নিম্ন বিভব প্রান্তটাকে আমরা মাইনাস প্রান্ত বলি, অর্থাৎ যেটাকে নেগেটিভ চিহ্ন দিয়ে ব্যাটারির পেছনে লেখা থাকে। এবার বলি যে এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার মূল কারণটা কি? কারণ হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে নির্গত হয়? আমরা এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন নির্গত হয়, বাল্বের মধ্য দিয়ে গিয়ে আবার প্লাসে ফিরে আসে। এবার আমরা প্লাস থেকে কিন্তু একটা লাল অ্যারো মার্ক দিয়ে দেখানো আছে, দেখো যে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে ধরবো? সবসময়ের জন্য প্লাস থেকে মাইনাস দিকে, কারণ প্লাসকে আমি বলেছি উচ্চ বিভব প্রান্ত, আর মাইনাসকে বলেছি নিম্ন বিভব প্রান্ত। অর্থাৎ যেমন জলের উচ্চতা বলেছি, যে উচ্চতাটা বেশি হবে ওখান থেকে জল যেদিকে উচ্চতা কম হবে ওদিকেই প্রবাহিত হয়। অর্থাৎ আমরা সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহটা কনসিডার করা হয়। তাহলে এই জন্য আমরা এটাকে বলি ইংরেজিতে যেটা বলে কনভেনশনাল কারেন্ট। অর্থাৎ আমরা প্রাত্যহিক জীবনে যে প্রবাহের অভিমুখ যেটা বা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে। তাহলে এবার চলে আসি এই কারেন্ট বা প্রবাহ মাত্রাটাকে। সেই জন্য আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখি প্রবাহ মাত্রা কিভাবে পরিমাপ করা যায়, জল দিয়ে কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা এখানে একটা জলের বোতলে একটি ছিদ্র করা আছে, এখানে দেখো এখানে ছিদ্র আছে, এই ছিদ্রে আমরা জল ঢেলে দেব। ছিদ্রটাকে একটু চাপা রেখে কন্টেনারটা নাও।
আমরা একটি নির্দিষ্ট সময় ধরে পরিমাপ করব, যে দেখি একটি নির্দিষ্ট সময়ে কত পরিমাণ জলের আয়তন মানে উচ্চতার পার্থক্যের জন্য আমরা জলের প্রবাহেরও গতিবেগ কোনো পরিবর্তন হয় কি না সেটাও নিয়ে লক্ষ্য করব। আমরা দুটোই আমি 30 সেকেন্ড কাউন্ট করব। আচ্ছা, জলের উচ্চতাটা একটু দেখে নিই আমি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমি স্কেলে মাপছি। এই ছাঁদা যেখানে আছে আমার হাতটা, জলের উচ্চতা দেখে নাও কত হচ্ছে। প্রায় 19 সেমি মতো কাছাকাছি। ঠিক আছে, আমি ধরে নিলাম 19 সেমি জলের হাইট। তাহলে এই অবস্থায় 30 সেকেন্ডে কত যে জল প্রবাহে নির্গত হচ্ছে। তাহলে এই জলের আয়তনটা একটু মাপবো। তাহলে 30 সেকেন্ডে 102 ঘরে আছে, মানে ছাতাটা বন্ধ করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা ঘর, এখানে 10 ঘর সমান লেখা আছে 25, মানে 2.5 করে আসবে। তাহলে দুটো ঘর এক্সট্রা আছে 125-এর ওপরে, আরও 5 যোগ হবে। তাহলে তোমাদের প্রায় 130 সিসি মতো আমরা দেখতে পাচ্ছি। 130, ঠিক আছে, 130 সিসি। তাহলে এটা কত সময় আমি লক্ষ্য করলাম দেখি। এখানে একটা চার্ট তোমাদের জন্য করেছি। তাহলে উচ্চতা যখন 19 সেমি হলো, তাহলে সময় কত? 30 সেকেন্ড। আর এখানে আয়তন হয়েছে 130 সিসি। তাহলে এবার উচ্চতার একটু পরিবর্তন করে দেখি। তাহলে এখান থেকে তোমাদের যেটা 19 একক সময় যেটা বের করাতে গেলে 130/30 সেকেন্ড হয়ে যাবে। সিসি/এমএল লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে 13/3 ml পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে 130 সিসি এখানে জল কালেক্ট করেছি প্রতি একক সময়ে, 30 সেকেন্ড দিয়ে ভাগ করেছি, হাইট ছিল এত। তাহলে এখান থেকে আমরা 13/3 4.3 ওরকম ml পার সেকেন্ড মতো আসছে প্রতি সেকেন্ডে। তাহলে 4.3। এবার দেখি উচ্চতার পরিবর্তন করে আমরা। ছাঁদা এটা আমরা দেখি জলের উচ্চতা আগে 19 সেমি ছিল, আমি ওটাকে একটু কম করব। তাহলে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাঁদাটা বন্ধ করে। দেখা যাক, আমি অল্প করে জল নিয়েছি, উচ্চতা একটু কম হবে। তোমরা একটু স্কেলের সাহায্যে দেখে নাও তো। কতটা উচ্চতা আছে? 12 সেমি আছে সিসি। একটু জল কমিয়ে দিয়ে আর একটু পার্থক্যটাকে যাতে বেশি বোঝা যায় ভালোভাবে, এটা ফেলে দাও। আরেকবার দেখে নাও, 10 সিসি আছে, ওর ঠিক অর্ধেক করে দিয়েছি আমরা। এবার দেখি স্টপ ওয়াচটা আবার নেই, পুনরায়
আরেকবার একটু জলটা হচ্ছে না, যাই হোক তোমরা এইভাবে তোমরা করে দেখতে পারো যে আমরা মূল বিষয়টা যেটা বলতে চাইছি যে উচ্চতা যদি তোমরা 10 সেমি করতে, তাহলে উচ্চতার পার্থক্য যদি কমে আমি সেই 30 সেকেন্ডই সময় রাখি, তাহলে দেখা যাবে যে সংগৃহীত তরলের দেখা যাবে আয়তনটা কমে যাবে, অর্থাৎ 130-এর বদলে আমি দেখব যে অনেক কম পরিমাণ তরল সংগ্রহ করছি। তাহলে এই কম তরলের কারণটা কি সংগ্রহ করলাম? তার কারণ হচ্ছে উচ্চতার পার্থক্যের যত কমতে থাকবে প্রবাহের হারও, তরল প্রবাহের হার কমে যাবে। ঠিক তেমনই বিভব পার্থক্য যত কমবে প্রবাহের হারও কমবে। ফলে আমি দেখব যে একটা ব্যাটারি, এখানে দুটো ব্যাটারি, এখানে যদি আমরা যে সেল দুটো ইউজ করেছিলাম, ব্যবহার করেছিলাম আগে, তাতে দুটো ব্যবহার করে যে বাল্বের উজ্জ্বলতা পাবো, আমরা যদি একটা ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতাম যে প্রবাহ মাত্রা অনেক কমে গেছে। অর্থাৎ প্রবাহ মাত্রা কাকে বললাম? এখানে জলের আয়তনটাকে আমরা আধানের সাথে তুলনা করছি এবং সময়, প্রতি একক সময় কত পরিমাণ আয়তন ওখানে বললাম তরলের ক্ষেত্রে, আমরা এখানে বলবো প্রতি একক সময় কত পরিমাণ আধান ও বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তাকেই আমরা বলবো যে প্রবাহ মাত্রা। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বুঝলাম? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময় যত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়। তাহলে এখানে আমরা আয়তন পরিমাপের মাধ্যমে যেমন জানলাম যে প্রতি একক সময়ে 4.3 ml per second আয়তন প্রবাহিত হচ্ছে, ঠিক তেমনই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অনুরূপভাবে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উচ্চতার পার্থক্য যেমন বেশি হলে প্রবাহ মাত্রা যেমন বেড়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রেও ঠিক তেমনই যত বিভব পার্থক্য বাড়বে, অর্থাৎ তড়িৎ চালক বলের যত বাড়বে ততই কিন্তু প্রবাহ মাত্রাটা অনেক আমরা বেশি দেখব। তো এরপরে আমরা নেক্সট চলে আসি যে এইগুলো পরিমাপ করব কি করে, তড়িৎ বিভব পার্থক্য বা বিভব প্রবাহ মাত্রা। তো এর জন্য আমি একটা তোমাদের কাছে কখনো দেখে থাকবে তোমরা যে টেপ টিভি সারানোর দোকানে তোমরা এই রকম একটা যন্ত্র দেখেছো, এটাকে বলা হয় মাল্টিমিটার, অর্থাৎ মাল্টিপারপাস, অর্থাৎ বিভিন্ন বিষয় বা ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তবে সব ধরনের ভৌত রাশি মাপতে পারবে না, ভোল্ট কিংবা অ্যাম্পিয়ার, রোধ, অর্থাৎ এইগুলো আমরা পরিমাপ করতে পারি। তো এই বিষয়গুলো কিভাবে তুমি দেখো পরিমাপ করবে, অর্থাৎ সেই বিষয়ে জেনে নেই। তো একটা ব্যাটারি আমি নিয়েছি, তো ওর সাহায্যে আমি ভোল্ট মিটার, ওর কত ভোল্টেজ আছে তোমরা দেখেছো যে এই ভোল্টেজটাকে আমি মাপতে চাইছি। দেখো তো একটা ব্যাটারির একটু আগে বলেছিলাম তোমাদের 1.5 ভোল্ট থাকে, তো এর গায়েও লেখা আছে তোমরা দেখেছি। তো মাল্টিমিটারের রিডিং এর দিকে তোমরা লক্ষ্য করো, মাল্টিমিটারের স্ক্রিনটাকে লক্ষ্য করো, তাহলে দেখো এবার কত আমরা পাচ্ছি, 1.6 লেখা আছে, দেখছো অনেকটাই বেশি। তবে ব্যাটারির গায়ে 1.5 লেখা আছে, ওটাই ঠিক সঠিক, কিন্তু এই মাল্টিমিটারের যে অভ্যন্তরীণ কিছু বর্তনী থাকে তার ত্রুটির জন্য আমরা 1.6 দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মনে রাখবো যে 1.5ই এর তড়িৎ চালক বল। তো এইভাবে আমরা বিভব পার্থক্য পরিমাপ করলাম। একই রকম প্রবাহ মাত্রা যদি পরিমাপ করতে চাও, আমরা এই বর্তনীর এইভাবে লাস্ট দেখো মাল্টিমিটারের সাহায্যে প্রবাহ মাত্রা কীভাবে পরিমাপ করব। ঠিক বর্তনী যেটা আমাদের আছে দেখছো যে ব্যাটারি, তারপরে বাল্ব, এখানে সুইচ আছে, তো যে কোনো একটা প্রান্ত খুলে দিয়ে মাল্টিমিটারের দুটো প্রান্ত যুক্ত করো, ঠিক আছে, আর অ্যামমিটার, এখানে অ্যামমিটারের সাহায্যে তুমি প্রবাহ মাত্রা পরিমাপ করে দেখতে পারো। তোমরা সার্কিটটাকেও লক্ষ্য করো একটু, এবার সুইচ অন করলাম, দেখো বাল্ব জ্বলছে, হ্যাঁ 10 অ্যাম্পিয়ার। এটা প্রায় 0.25 আসছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রায় অ্যাম্পিয়ার কত হলো 0.25, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রবাহ মাত্রা ওই যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারবো। এই তোমাদের মোটামুটি আজকে তাহলে বিষয় কি,
না, এই প্রবাহ মাত্রা আমাদের পরিমাপের ক্ষেত্রে যে মাল্টিমিটার যন্ত্রটি ব্যবহার করলাম, তাহলে এই মাল্টিমিটারের ক্ষেত্রে দেখো যে 10 অ্যাম্পিয়ার আমরা ঘরে রেখেছি, অর্থাৎ অ্যামমিটারের পরিমাপ করতে গেলে প্রবাহ মাত্রা তাহলে অ্যাম্পিয়ারের ঘরে রাখতে হবে। আর ভোল্ট মিটারটা ভোল্ট মিটারের হিসেবে একে ব্যবহার করতে গেলে তাহলে ভোল্টেজের ঘরে তোমাকে রাখতে হবে এই অ্যারো মার্কটা। ঠিক আছে, অ্যারো মার্কটা যদি তুমি ভোল্টেজের ঘরে রাখো তাহলে তোমরা কিন্তু ভোল্টেজ পরিমাপ করতে পারবে। তাহলে এইভাবে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য এবং এই পরিবাহী বর্তনী সম্পূর্ণ হয়েছে কিনাও যাচাই করার জন্য, বা বর্তনী কোনো ত্রুটি আছে কিনা যাচাই করার জন্য আমরা এই মাল্টিমিটার ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপরে আমরা বাড়িতে যেটা করব যে এই তড়িৎ কোষগুলোকে নিয়ে তোমরা বাড়িতে দেখবে, যদি ওই ধরনের কোনো যন্ত্র তোমাদের কাছে থাকে, বিভব পার্থক্য পরিমাপ করবে এবং বর্তনীগুলোকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, বিভিন্নভাবে যুক্ত করবে এবং ওর কারণ অনুসন্ধান করবে। এই বলে আমার এই আজকে ক্লাসটা শেষ করলাম। তোমরা